আজকে আমরা আলোচনা করব ফাংশন নিয়ে। আমাদের উচ্চতর গণিতের 1.2 যে ফাংশন অধ্যায়টি রয়েছে সেইটার উপরে আমি একটা প্রশ্ন বেশ চয়েস করে নিয়েছি। বোর্ডে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ। আমি চেষ্টা করব এই সৃজনশীলের আলোকে আরো অনেকগুলো প্রশ্ন দেওয়ার জন্য। মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রথম যে প্রশ্নটা ছিল সেটা ফাংশনের f of x ও g of x এর ডোমেইন নির্ণয়ের প্রশ্ন। আমরা এই ফাংশন থেকে দুইটা ফাংশন দেওয়া আছে, এই দুইটা ফাংশন থেকে কিভাবে ডোমেইন নির্ণয় করতে হয় সেটা আজকে দেখাবো ইনশাআল্লাহ। আর এর সাথে আরো কিছু প্রশ্নকে অ্যাড করার চেষ্টা করব। ক নম্বর প্রশ্ন, প্রথমে f of x টা নিয়ে কথা বলবো। f of x দেওয়া আছে f of x equal 2x plus 2 x minus 1। মনে রাখবে ফাংশনের ক্ষেত্রে চার ধরনের ফাংশন হতে পারে যাদের ডোমেইন নির্ণয়ের প্রশ্ন হতে পারে। এখানে অলরেডি একটা দেখতে পাচ্ছ, রুট 1 একটা দেখতে পাচ্ছ, আর একটা হতে পারে f of x equal x square plus 2। এই ক্যাটাগরি যেটা ভগ্নাংশ নয়, রুট নয়, লগারিদম নয়। আর একটা প্রশ্ন হতে পারে f of x equal ln। দেখো ক্যাটাগরিগুলো খেয়াল করো, একটা হচ্ছে ভগ্নাংশ আকার, একটা হচ্ছে রুট আকার, আর একটা হচ্ছে লন বা লগ আকারের, আর একটা লগ, লন, রুট, ভগ্নাংশ ছাড়া এটা অনেকটা সরল আকারের। এই চার ধরনের প্রশ্ন থেকে তোমাকে ডোমেইনের প্রশ্ন করতে পারে। তাহলে আমরা একটু আলোচনায় আসি, কিভাবে লিখি খেয়াল করো, ব্যাখ্যাও দিব, প্রশ্নটা বোঝার চেষ্টা করব। এখানে f of x ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি নিচের x-1 টা শূন্য না হয়। তার মানে মনে রাখতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে যেখানে লগ, লন, রুট নাই সেই সকল ক্ষেত্রে নিচের হরটা, এটা লগ এটা হরটা শূন্য হতে পারবে না। কেন? মনে রাখবে উপরে তুমি, নিচে যদি শূন্য হয়, যেটা সম্ভব না, অসংজ্ঞায়িত। তুমি দেখো যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে সে কখনো আনসার দিতে পারে না, যেটা কখনো সম্ভব না। এই কারণে বলা হয় ম্যাথ এরর বা সিনট্যাক্স এরর বলা হয়, অর্থাৎ এটা একটা অসংজ্ঞায়িত সংখ্যা যার সমাধান নাই। এমন তো অবস্থায় যদি তুমি এখানে শূন্য বসাও, তার মানে এই রেজাল্টটা আসবে না, সমাধান দিতে পারবে না, তাই নিচেরটা শূন্য হতে পারবে না। তাহলে কোন মানের জন্য শূন্য হবে সেটা আমাদের খুঁজতে হবে। এই কারণে আমরা নিচের যে অংশটা ছিল, অর্থাৎ আমাদের হর যেটা ছিল সেই হরটাকে আমরা শূন্য যাতে না হয় সেই জন্য লিখছি শূন্য নয়। এখান থেকে আমরা জানতে পারবো x এর কোন মানটার জন্য এটা শূন্য হয়ে যায়। দেখো তুমি x এর মান যদি 1 এখানে বসাও, তাহলে 1 থেকে 1 গেলে শূন্য হয়, তখনই কেবল অসংজ্ঞায়িত হতে পারে। আর দুনিয়ার সব মান বসাও, অসংজ্ঞায়িত হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাই এই 1টা বাদে সবাই आंसर আমি বলতে পারবো। সুতরাং f of x এর ডোমেইন, যেটাকে d দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু ফাংশন f এর ডোমেইন তাই স্মল f একটা এবার নিচে দিয়ে লেখা যেতে পারে। এটা বোঝায় ডোমেইন। কার ডোমেইন? এই f এর ডোমেইন, f of x এর ডোমেইন। তাই একটা লেখা হয়েছে সমান সবাই आंसर। সবাই মানে কি? সকল বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাগুলো -∞ থেকে শুরু করে বাস্তব সংখ্যা, যেটা রিয়েল নাম্বার বলা হয়, ইংলিশে রিয়েল নাম্বার, বাংলায় বলা হয় বাস্তব সংখ্যা, যেটা সীমানাটা হচ্ছে -∞ থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। এখানে দশমিক থাকবে, ভগ্নাংশ থাকবে, পৌনঃপুনিক থাকবে, অর্থাৎ অসীম পর্যন্ত মান, সব বাস্তব সংখ্যা যেটা কাউন্ট করা যায়। এখান থেকে সব মানে হবে आंसर, শুধুমাত্র 1 ছাড়া। এই 1টাকে বাদ দিয়ে দিচ্ছি, যে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে লেখা হয়, অর্থাৎ এক ছাড়া সব প্রশ্নের জবাব এখান থেকে পাওয়া যাবে। তাহলে সবাই ডোমেইন, শুধু এক বাদে, রিয়েল নাম্বার থেকে এক বাদ। একটা ফরম্যাট। সরল অঙ্কের ক্ষেত্রে মনে রাখবে, একসাথে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। সরল অঙ্কে যেখানে ভগ্নাংশ নাই, লগ, লন নাই, রুট নাই, সেই ক্ষেত্রে মনে রাখবে সবাই आंसर। তুমি যে কোনো মান বসাও, শূন্য, পজিটিভ, নেগেটিভ বসাও, সে आंसर দিতে পারতেছে। অর্থাৎ সকল মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত হবে, তাই ডোমেইন হবে রিয়েল নাম্বার। লগের ক্ষেত্রে মনে রাখবে
লগ কেবলমাত্র ধনাত্মক মানের জন্য সংজ্ঞায়িত, কেবলমাত্র ধনাত্মক মানের জন্য সংজ্ঞায়িত, অর্থাৎ শূন্য দিলে সে আনসার দিতে পারবে না। তুমি দেখো ক্যালকুলেটরে লগ বা লং লিখে শূন্য লেখো, বলবে ম্যাথ এরর বা সিনট্যাক্স এরর, অর্থাৎ সমাধান দিতে পারবে না। মাইনাস লেখো লগের সাথে, দেখবে সে আনসার দিতে পারবে না। তার মানে সে আনসার দিবে কাদেরকে? কেবলমাত্র ধনাত্মক মান। অর্থাৎ তুমি চিন্তা করো সংখ্যা রেখার মধ্যে 0 1 2 3, এই শূন্যর পর থেকে মানগুলো, শূন্যের পর থেকে মানগুলোকে আমরা ধনাত্মক মান বলি। সেটা দশমিক হোক পূর্ণ সংখ্যায় হোক, তুমি বসাবা আনসার দিতে পারবে। তার মানে তুমি কি বুঝলে? লগের সাথে বা লনের সাথে যেটা আছে সেটা অবশ্যই কি হতে হবে? শূন্য অপেক্ষা বড় হইতে হবে। এই অবস্থায় সে আনসার দিতে পারবে। তুমি জানতে পারবে কারা ডোমেন, কারা আনসার। যেমন এইখান থেকে আমরা বলতে পারতেছি আনসার হবে 2 থেকে বড় সকল মান, সেটা দশমিক হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে। এই যে আমি যদি সংখ্যা রেখা 2 ধরি, এটার জন্য যদি আমি সংখ্যা রেখা অঙ্কন করি, এই 0 1 2 -1 -2 এভাবে চলতে থাকবে, তাই না? এইটা থেকে এখানে আমরা আনসার জানতে পারছি 2 থেকে বড় মানগুলো, অর্থাৎ 2 থেকে বড় মান কোনগুলো? এইগুলো। 2 ছাড়া 2 থেকে বড় মানগুলোই হচ্ছে এই প্রশ্নের জন্য ডোমেন। তাহলে সহজ কথায় লগের ক্ষেত্রে লগের মধ্যে যারা থাকবে, লগের ভিতরে, তারা 0 থেকে বড় হইতে হবে। এইখানে শিখলাম 0 হতে পারবে না, যেটার জন্য 0 হবে সে বাদে সবাই ডোমেন। লনের ক্ষেত্রে শিখলাম লনের সাথে বা লগের সাথে যেটা থাকবে সেটা 0 অপেক্ষা বড় হইতে হবে, ছোট হওয়ার কোনো সুযোগ নাই, 0 হইতে পারবে না। আর মনে রাখবে জি অফ এক্স এর ক্ষেত্রে, এখনই আমরা জি অফ এক্স টা বের করব। তৃতীয় অংশ আমাদের আবার দিয়ে রাখি, জি অফ এক্স ইকুয়াল রুট ওভার এক্স মাইনাস 2। এই প্রশ্নে মনে রাখবে রুট যেহেতু আছে, রুটের ভিতরেরটা 0 থেকে ছোট হইতে পারবে না। এখানে জি অফ এক্স সংজ্ঞায়িত হবে, এই সংজ্ঞায়িত হবে মানে হচ্ছে বাস্তব মান দিলে, ফাংশন হওয়ার শর্ত হচ্ছে বাস্তব মান দিলে মান বসাবে, বাস্তব মান পাবে। এই সংজ্ঞায়িত হওয়ার অর্থ হচ্ছে বাস্তব মান দিবে। যদি নিচে যে রুটের ভিতরে যেটা আছে x - 2 টা 0 অপেক্ষা বড়, 0 সমান হয়, 0 সমান হলেও আনসার দিবে। কেন? রুটের ভিতরে তুমি 0 দাও, আনসার দিতে পারতেছে। রুটের ভিতরে তুমি যে কোনো মান দাও, 2 দাও, আনসার দিতে পারতেছে। কিন্তু তুমি যদি নেগেটিভ দাও, আনসার দিতে পারতেছে না, জটিল সংখ্যা হয়ে যাবে, ইমাজিনারি নাম্বার হয়ে যাবে। এটাকে আমি ইনফিনিটিভ চিহ্ন না দিয়ে ইমাজিনারি নাম্বার দিতে পারি। যেমন রুট ওভার -1 এর জন্য, -1 এর জন্য জানবে এই যে i স্কয়ার মানে -1, এটাকে কমপ্লেক্স নাম্বার বলা হয়, ইমাজিনারি নাম্বার বলা হয়, জটিল সংখ্যা বলা হয়, কাল্পনিক সংখ্যা বলা হয়। এটা নিয়ে ইন্টারমিডিয়েটে একটা অধ্যায় আছে, বিশাল একটা অধ্যায় আছে। ইন্টারমিডিয়েট যখন আলোচনা আসবে তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। আপাতত জেনে রাখো এই i স্কয়ার মানেই হচ্ছে -1, স্কয়ারটা দিয়ে গেলে রুট ওভার -1, এইটাকেই কাল্পনিক সংখ্যা বলা হয়। এই রুটের ভিতরে আমি এইভাবে লিখতে পারি কিনা দেখো তো, লেখা যায়। অর্থাৎ এই i √2 কাল্পনিক সংখ্যা হয়ে গেছে, যেটা বাস্তব সংখ্যা নয়। এই কারণে মাইনাস যদি চলে আসে রুটের ভিতরে, তাহলে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তার মানে সংজ্ঞায়িত যারা তারাই তো আনসার হবে। এই সংজ্ঞায়িত হওয়ার শর্তটা কি? ভিতরেরটা 0 অপেক্ষা বড় হতে হবে, 0 সমান হলে কোনো সমস্যা নেই। কেন? 0 সমান হলেও আনসার দেয়, কিন্তু 0 থেকে কম হলে নেগেটিভ হয়ে যায়। আর যখন নেগেটিভ হয়ে যাবে তখন সে তোমাকে ইমাজিনারি নাম্বার দিবে, কাল্পনিক সংখ্যা দিবে। এই কারণে এখান থেকে আমরা জানবো কারা প্রকৃত আনসার। এইখান থেকে আমরা জানলাম এই ফাংশনটা ডোমেন, ডোমেন ডি দ্বারা প্রকাশ করতে পারো, যেহেতু জি ফাংশন জি অফ এক্স, তাই স্মল জি লিখতে পারো ইকুয়াল x belongs real number। আমি এগুলো মুছে ফেলি, such that, অর্থাৎ এখানে যে x কে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে বাস্তব সংখ্যার x, বাস্তব সংখ্যা থেকে নেওয়া উপাদান।
এইখানে আনসারটা হবে x গ্রেটার দ্যান ইকুয়াল টু, অর্থাৎ এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে x এর মান হিসাবে 2 থেকে বড় 2 এর সমান নেয়। দেখো আমি যদি x এর জায়গায় 2 বসাই, 2 থেকে 2 গেলে 0 হয়, তার মানে সে আনসার দিচ্ছে। 2 থেকে বড় কাউকে যদি 3 নিই তাহলে সে আনসার দিচ্ছে। কিন্তু 2 অপেক্ষা ছোট যদি কোনো কিছু লেখো সে আনসার দিতে পারবে না। যদি আমি 2 অপেক্ষা ছোট 1 নিই তাহলে রেজাল্ট আসছে -1, যা কাল্পনিক সংখ্যা হিসেবে গৃহীত। তাই এই ফাংশনের ডোমেন হবে এইটা, 2 অপেক্ষা বড় 2 এর সমান হতে পারবে। তাহলে আমরা f of x এবং g of x এর ডোমেন নির্ণয় শিখলাম। এরকম করে আমরা আরো অসংখ্য প্রশ্নের ডোমেন নির্ণয় করতে পারি। অনুরূপভাবে কয়েকটা প্রশ্ন দিয়ে রাখি, বাসায় প্র্যাকটিস করবে। অনুরূপভাবে ডোমেন নির্ণয় করবে, বলে দিচ্ছি ডোমেন নির্ণয় করবে। 1 নাম্বার f of x equal √1 - 4x, এটাও খুবই ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে আসে, স্কুল পরীক্ষাগুলোতে অ্যাভেলেবেল দেখবে। x minus 9 to x minus 3, এটা প্লাস দিতে পারো। 4 নাম্বার এই প্রশ্নটা একটু ডিফিকাল্ট, একটু কঠিন হবে। কেন? এটা 1/, এখানে মনে রাখবে রুটের ভিতরে যে শর্ত ছিল গ্রেটার দ্যান ইকুয়াল ছিল, এখানে কিন্তু ইকুয়াল ব্যবহার করতে পারবে না, কারণ ইকুয়াল হলে শূন্য হওয়ার সুযোগ থাকবে, আর শূন্য হলে কিন্তু এটা অবাস্তব হয়ে যাবে। তাই এখানে শুধু গ্রেটার দ্যান ব্যবহৃত হবে, এটা মনে রাখবে। এই টাইপের প্রশ্ন আমাদের হায়ার ম্যাথের 9.2 এর যত সম্ভব 13 নম্বরে আছে এবং উদাহরণের মধ্যে করে দেওয়া আছে এই টাইপের প্রশ্ন। ওখানে বিস্তারিত আলোচনা হবে, যখন ওই অধ্যায়ের উপর লেকচার দেব ইনশাআল্লাহ এর উপর বিস্তারিত আলোচনা করব। তাহলে এই প্রশ্নগুলো যদি আমরা সমাধান করতে পারি, আমার মনে হয় না আর কোনো প্রশ্ন দিয়ে তোমাকে আটকানো যাবে। তুমি সবগুলো ডোমেন, রেঞ্জ, ডোমেন বিশেষ করে নির্ণয় করতে পারবে। রেঞ্জের আলোচনা আবার হবে ইনশাআল্লাহ। তাহলে আমি একটু মুছে ফেলবো, মুছে ফেলতে পারি। এবার আমরা প্রশ্ন যেটা সলিউশনে যাব সেটা হচ্ছে খ নাম্বার। খ নাম্বারে আমাকে প্রশ্ন করছে f of x এর এক এবং উল্টো ফাংশন কিনা যাচাই করতে। আমরা ফাংশন হিসাবে কাকে নিব? f, যেহেতু প্রশ্ন হচ্ছে f of x এর, এই যে f of x 2x plus 2 by x minus 1, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যাবৎকালে ফাংশন নিয়ে যত প্রশ্ন হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে একক কিনা সেই প্রশ্নটা আগে করা হয়েছে, সাথে বেশিরভাগ ক্ষেত্রে অন্ডু শব্দটা লাগানো হয়েছে। আমি সেই আলোকে এক এবং অন্ডু কিনা সেটা যাচাই প্রশ্ন তুলছি, ভিতরে যে আমি পুরো আলোচনা করব। দেখো প্রশ্নের জবাবটা এইভাবে আমরা চিন্তা করতে পারি। f দিয়ে লেখা আছে এক, এই এক কত হলো? 2 জন না? এক 2 জন। সেটাকে এবার চিন্তা করতে পারো, 1 টিকা পয়সা 1 টিকা নোট, 1 টিকা পয়সা এক, দুইটা ভিন্ন এলিমেন্টস এর তৈরি কিন্তু তার মানে এক। তারা কি মানে এক? আমি এই জন্য এই ফাংশনের জন্য ডোমেন ধরে নিব, ধরি a, b belongs real number। তুমি লিখতে পারো a domain of f of x বা f লিখতে পারো, কোনো সমস্যা নেই, এইভাবে লিখলেও হবে। এই দুইজনকে ধরে নিছি, এই দুইজনের জন্য আমরা দুইটা ফাংশন ক্রিয়েট করব। একটা হচ্ছে a এর ফাংশন আর একটা হচ্ছে b এর ফাংশন। এটা অনেকটা এরকম, তুমি বাজারে যখন 1 টিকা পয়সা নিয়ে যাবে, 1 টিকা পয়সা দিয়ে তুমি বাজারের থেকে চকলেট কিনবে, ঠিক আছে না? ফাংশনাল কাজ হচ্ছে বাজার যে ক্রয় করাটা। তেমনি ভাবে 1 টিকা নোটও নিতে পারো। এই কারণে আমরা ফাংশন হিসেবে ধরে নিব 2 জন। একজন হচ্ছে a এর ফাংশন, যেখানে চলক ছিল x, এখন হয়ে যাবে a। আরেকজন হচ্ছে f of b, তোমরা দ্রুত লিখে ফেলতে পারো তো।
আমরা দুইটা ফাংশন ক্রিয়েট করছি। এখন শর্তটা কি, ফাংশনটা এক এক করা শর্ত হচ্ছে এখানে f of x ফাংশনটি এক এক হবে যদি f of a equal f of b এর জন্য a equal b হয়। ভালো করে কন্ডিশনটা বুঝো। একক হওয়ার শর্ত হচ্ছে যে দুইটা ফাংশন তুমি ক্রিয়েট করছো সেই দুইটা ফাংশন সমান ধরে ক্যালকুলেশন করে যদি তুমি a equal b বের করতে পারো তখনই তুমি বলতে পারবে এই ফাংশনটা এক এক ফাংশন। যদি এই শর্ত ফিল আপ করলো কিন্তু এটা ফিল আপ করে না তখন তাকে এক এক বলা যাবে না। আমরা এখন শর্তটার সাপেক্ষে লিখতে পারি f of a equal f of b। f of a এর ফাংশন কি ছিল 2a plus 2 by a minus 1 equal 2b plus 2 by b minus 1। এর পরের লাইনে দেখো যেহেতু ক্যালকুলেশনের এই পর্যায়ে কাটাকাটি করার কোনো সুযোগ নাই আর আর গুণ করার সুযোগ আছে, তাহলে আমরা আর আর গুণ করতেছি। এইটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ হলো, এরপর গুণের পালা। দেখো তো দেখা যায় কিনা নিচের অংশটা। তাহলে 2a দিয়ে যদি গুণ করি 2ab, 2a দিয়ে যদি 1 কে গুণ করা হয় তার আগে ছিল মাইনাস, এসে মাইনাস 2a হয়। 2 দিয়ে যদি গুণ করি যেহেতু পজিটিভ চিহ্ন ছিল এখানে 2 দিয়ে b কে গুণ করলে 2b প্লাসে মাইনাসে মাইনাস 2। সেম ভাবে এখানেও দেখো 2ab মাইনাস 2b, 2 দিয়ে গুণ করলে 2a, 2 আর 1 গুণ করলে মাইনাস 2, 2a ঠিক আছে না? অবশ্যই ঠিক আছে। আমরা জায়গার অভাব উপরে চলে যাচ্ছি। দেখো এই লাইনের পরের লাইন সবাইকে এদিকে নিয়ে আসার চেষ্টা করতে পারি অথবা একটা পলিসি অ্যাপ্লাই করতে পারি। যেহেতু আমার এক পক্ষে a আর পক্ষে b, তাহলে আমি a কে বাম পক্ষে চিন্তা করতে পারি, b কে ডান পক্ষে চিন্তা করতে পারি সুবিধা অনুসারে। দেখো টুয়াইস a b এসে টুয়াইস a b, 2 এটাকে ওই সাইডে নিয়ে যাই, b কে এই সাইডে নিয়ে আসি, তাহলে এখানে থাকতেছে 2b পজিটিভ যেহেতু 2b রাখলাম, মাইনাস 2টাও থাকুক, মাইনাস 2ab। এটা ডান পক্ষে ছিল পজিটিভ, বাম পক্ষে নিয়ে আসলে নেগেটিভ, 2b টা ছিল এদিকে নেগেটিভ ওদিকে পজিটিভ হয় ইকুয়াল। দেখো আরেকটা ছিল 2টাকেও নিয়ে আসি, এই মাইনাস 2 ওদিকে গেলে হবে প্লাস 2 সমান। এইখানে অবশিষ্ট থাকতেছে আমাদের শুধু 2a এই জায়গায় এসে 2a, আর এইখানে যে 2 এটা নেগেটিভ ছিল ওইটা ওদিকে গেলে হবে কি পজিটিভ 2a। তাহলে দেখো ক্যালকুলেশনের পর্যায়ে এইটা এটা কারণে চলে গেছে 2 2 চলে গেছে, দুইটা b আর দুইটা b যোগ করলে 4টা b, এখানে থাকতেছে 4টা a, উভয় পক্ষতে 4 দিয়ে ভাগ করলে b ইকুয়াল a থাকে। তাহলে আমরা সুতরাং বলতে পারি সুতরাং a ইকুয়াল b। আমাদের যে শর্ত ছিল ফাংশনটা এক এক দেখানোর জন্য যে যুক্তিটা ছিল সেটা হচ্ছে দুইটা ফাংশন ভিন্নধর্মী ছিল, দুটোকে আমরা সমান ধরে ক্যালকুলেশন চালিয়ে ওই যে দুই উপাদান ধরেছিলাম সেই দুই উপাদান সমান দেখাতে পারছি। তাহলে আমরা এই ফাংশনটাকে এক এক ফাংশন বলতে পারি। তাহলে আমি এই লাইনটি মুছে ফেলবো, সুতরাং f of x ফাংশনটি এক এক ফাংশন। এবার দ্বিতীয় অংশের পালা, অন টু ফাংশন প্রমাণ করার জন্য আমাকে একটা শর্ত ক্রিয়েট করতে হবে। দেখো অন টু ফাংশনের জন্য আমি প্রথমে রেঞ্জ বের করব। কার রেঞ্জ? যে ফাংশনটার অন টু ফাংশন চাইছে তাকে রেঞ্জটা বের করতে হবে।
এখানে এসে একটা যুক্তিকে আমি অ্যাপ্লাই করবো, একটু পরে বলবো, আপাতত রেঞ্জটা বের করে নিই। f of x equal 2x plus 2y x minus 1। আমরা এই ফাংশনটার রেঞ্জ বের করব, এই কারণে ধরে নিব, মনে করি y equal f of x, এটা আমরা ফাংশন হিসেবে সবসময় জানি, অর্থাৎ আমরা x এর মান বসালে যে মানটা পাই সেটা ফাংশনের মান, আর সেটাকে আমরা y হিসেবে চিন্তা করি, এই সেই y, এটা মানেই তো 2x plus 2y x minus 1। এখান থেকে আমরা লিখতে পারি y equal 2x plus 2y x minus 1। এখান থেকে দেখো তো ক্যালকুলেশন করে y দিয়ে গুণ করলে xy minus y equal 2x plus 2 বের করা যায়। এইগুলো মুছে ফেলি। নিচের লাইনটা দেখা যায় মনে হয়? পরের লাইন আমাদের টার্গেট হবে, এখানে যেরকম x রেডি ছিল আমরা ডোমেন সহজে নির্ণয় করতে পারছিলাম, ঠিক x এর জায়গায় আমরা y কে আনতে পারি কিনা সেই চেষ্টা করব, তখন আমরা স্পষ্টভাবে রেঞ্জ কি হবে সেটা বের করতে পারবো। এই কারণে x থাকবে বাম পক্ষে আর y থাকবে ডান পক্ষে, এরকম করে সাজাতে হবে। তাহলে দেখো x y, এই x টাকে নিয়ে আসো -2x, y টা ওদিকে চলে যায়, y + 2 হয়ে গেল। পরের লাইন, এই দুইজনের মধ্যে আমরা x কমন নিতে পারি, x কমন নিলে এখানে থেকে y, এই সে y মাইনাস x কমন নিলে 2 থাকে, এই সে 2 ইকুয়াল y + 2। পরের লাইন x থাকলো y + 2 বাই y - 2। খেয়াল করে দেখো x বাম পক্ষে চলে আসছে আর সব কোথায়? ডান পক্ষে। এখান থেকে আমরা দেখতেছি না ফাংশনটা ভগ্নাংশ আকারে কিনা? তাহলে ভগ্নাংশ আকারে যখন আমরা ডোমেন নির্ণয় করছিলাম মনে আছে, নিচেরটা শূন্য হতে পারবে না, কোন মানের জন্য শূন্য হবে সেই মানটাকে বাদ দিলে তো সব বের হয়ে যাবে। যেহেতু এটা y এর হিসাব, তাহলে আমরা ডোমেন না বলে এখানে কি বলতে হবে? রেঞ্জ বলতে হবে। এখানে y এর বাস্তব মানের জন্য x এর বাস্তব মান থাকবে যদি কন্ডিশনটা হচ্ছে y - 2 নট ইকুয়াল 0 হয়। অর্থাৎ এই জায়গায় যদি y এর জায়গায় 2 বসাও তাহলে 2 থেকে 2 গেলে 0 হয়ে যাবে আর এটা অবাস্তব হয়ে যাবে। তাহলে y এর বাস্তব মানের জন্যই কিন্তু x এর বাস্তব মান পাইতে হবে, শর্তটা ছিল এটা। সবাই বাস্তব হবে, কিন্তু যদি 2 বসাও সেইটার ক্ষেত্রে অবাস্তব হয়ে যাবে। এই কারণে আমরা এখান থেকে বের করতে পারি 2। সুতরাং রেঞ্জ বা f of x এর রেঞ্জ, যেটাকে আমরা r দ্বারা প্রকাশ করি, ফাংশনটা যেহেতু f তাই স্মল f লিখতে পারে এদিকে সমান। সবাই আনসার তার থেকে 2 বাদে আনসার, এই 2 বাদ, এইখানে যে 2টা পেয়েছিলাম সেই 2 বাদে আনসার, তাহলে টোটাল আনসারটা হচ্ছে সবাই থেকে শুধু 2 ছাড়া। দেখো তো এটার নাম হচ্ছে রেঞ্জ, এটার নাম কি? রেঞ্জ। এই জায়গায় যে ফাংশনটা লেখা হয়েছে শর্তটা বুঝে নিব, f such that মানে যেন রিয়েল নাম্বার -1, এই প্রথম অংশটার নাম হচ্ছে ডোমেন, প্রথম অংশটার নাম হচ্ছে ডোমেন। আর এই অংশটার নাম হচ্ছে কোডোমেন। কোডোমেন ভালো করে বুঝো, অনেকে এটা জানে না। ফাংশনের ক্ষেত্রে মাথায় রাখবে প্রথম সাবজেক্টের পর যেটাকে লেখা হয় সেটা হচ্ছে ডোমেন। তুমি দেখো এই অঙ্কটা যখন ক্যালকুলেশন করছিলে ডোমেন হিসেবে পাইছিলা রিয়েল নাম্বার -1, এটাই এখানে লেখা, তাহলে এটা হচ্ছে ডোমেন। দ্বিতীয় 10 দিয়ে যেটা লেখা, 10 যেটা লেখা সেটা হচ্ছে কোডোমেন। অনেকে এটাকে রেঞ্জ বলে ফেলে ভুলে, রেঞ্জ না, কোডোমেন। রেঞ্জ হিসাবে যেটা পাইছি সেটা যদি কোডোমেনের সমান হয়, দেখো তো কোডোমেন যা লেখা রেঞ্জটা তা লেখা কিনা, তাহলে আমরা সমান সমান দিয়ে লিখতে পারি না কোডোমেন, লিখতে পারি। যেহেতু
অনটু ফাংশনের শর্ত হচ্ছে রেঞ্জ এবং কোডোমেন সমান হইতে হবে, তাহলে তাকে অনটু বলা যাবে। আর যদি সমান না হয় তাকে অনটু বলা যাবে না। আমাদের শর্ত অনুযায়ী রেঞ্জ এবং কোডোমেন মিলে গেছে, তাহলে আমরা এখানে বলতে পারি ফাংশনটা কি ফাংশন? অনটু ফাংশন। যেহেতু কি লিখতে পারো, যেহেতু রেঞ্জ ইকুয়াল কোডোমেন, সেহেতু f of x ফাংশনটি একটি অনটু ফাংশন। দেখাইতে বলছে আমাদেরকে, আমরা লিখে দিব দেখানো হলো। আশা করি এইটুকু সবাই বুঝতে পারছে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস শিখতে পারলাম, সেটা হচ্ছে রেঞ্জ আর কোডোমেন যদি সেম হয় তাকে আমরা অনটু ফাংশন বলতে পারবো, আর যদি সেম না হয় তাকে আমরা অনটু ফাংশন বলতে পারবো না। এইটার উপর আমরা কিছু প্রশ্ন দিয়ে রাখি, চেষ্টা করবে সমাধান করার জন্য। তোমরাও লিখতে পারো। এত ফাংশনটি এক এক কিনা যাচাই করো। মাঝে মধ্যে এই প্রশ্নটাও দেয়, হোল স্কয়ার টাইপের থাকলে মনে রাখবে, বিশেষ করে চলকের উপর যদি স্কয়ার থাকে বা পাওয়ার থাকে, সেই ক্ষেত্রে মনে রাখবে সেটা এক এক না হওয়ার সম্ভাবনা বেশি। আমি বলছি না যে হবেই না, না হওয়ার সম্ভাবনা বেশি, মনে রাখবে। না, এটা বলতে রাখি 4 নম্বর। এখানে যদি অনটুর কথা বলা হয়, অনটু ফাংশন কিনা, তাহলে মনে রাখবে শর্ত দেওয়া থাকবে। প্রথম দিকে সৃজনশীল যখন আসছিল শর্তটা দেওয়া ছিল না, কিন্তু প্রশ্ন করে ফেলছিল অনটু কিনা। পরবর্তীতে সংশোধনীতে দেখো বইগুলোতে লিখে দেওয়া হয়েছে শর্ত দেওয়া ছিল না, শর্ত দিয়ে সলিউশন করা হলো। অর্থাৎ শর্ত না দেওয়া থাকলে অনটুর আলোচনা হবে না। কেন? ওই যে কিছু আগে বলছিলাম রেঞ্জ আর কি মিলতে হবে, কোডোমেন মিলতে হবে। তাহলে কোডোমেন তো দেওয়াই নাই, মিলবে কিভাবে? তাহলে তো অনটু করার সুযোগ নাই। তার মানে কোডোমেন দেওয়া থাকলে তো অনটুর বিষয়টা আসবে। এই কারণে বইগুলোতে সংশোধনী দেওয়া হয়েছে, এটা মনে রাখবে। যা হোক, আমি কয়েকটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, এগুলো একটু ট্রাই করবে, আশা করি পারবে। বইয়ে এরকম একটা অঙ্ক আছে, এটাও দেখতে পারো। এবার গ নাম্বার প্রশ্নের পালা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা একটা দিয়ে অনেকগুলো আলোচনা করতে পারবো, আর এটাই হচ্ছে মূলত ফাংশনের মূল থিম, ইনভার্স ফাংশন। আমরা এখানে দুইটা ইনভার্স ফাংশন দেখতে পাচ্ছি, আমরা পড়া শুরু করব ইনশাআল্লাহ। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। অমর কি বুঝতেছস? কাপায়েত আজকে অনেক ধৈর্য ধারণ করছো, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোর জন্য খায়াত দান করুক, অতি ধৈর্য ধারণ করুক। কারণ ধৈর্য হচ্ছে অনেকটা কি, এটা হাদিস আছে না ওমর? না, এটা তো আছে, আর একটা হাদিসের আলোচনা আছে। ধৈর্য নামক বৃক্ষে অনেক কাঁটা থাকে। ধৈর্য নামক বৃক্ষে কি থাকে? অনেক কাঁটা থাকে। তবে সেই গাছের বৃক্ষের ফলটা, সেই গাছের ফলটা অনেক সুস্বাদু হয়, মিষ্টি হয়। বোঝা গেছে কথাটা? আবার আমরা বলে ধরিস না, কাটা লাগবে। তাহলে x এর কোন মানের জন্য f এখানে 5 f ইনভার্স অফ x ইকুয়াল g ইনভার্স অফ 3। দেখতেছো দুটেই ইনভার্স ফাংশন।
তাহলে আমাদের যেটা করণীয়, আমরা 2 থেকে 3টা মেথড আছে ইনভার্স ফাংশন বের করার। আমি দুইটা পদ্ধতি দেখাবো, তবে একটার জন্য দেখাবো আরেকটার জন্য দেখাবো না। শর্ট পদ্ধতিটা তোমরা ব্যবহার করবে, তোমাদের যেটা সুবিধা মনে হয়। দেওয়া আছে f of x equal 2x plus 2 by x minus 1, এইটা হচ্ছে আমাদের ফাংশন। দেখো আমি কোন পদ্ধতি ব্যবহার করি, একটু মনে খেয়াল করতে কোন পদ্ধতি ব্যবহার করতেছি। এখানে x equal f inverse of x বসিয়ে পাই। আমাদের তো ইনভার্স ফাংশন দরকার ছিল, তাই না? এই যে ইনভার্স ফাংশন নিয়ে আসছি, কি বলেছি? তাহলে যেখানে x থাকবে সেখানে লিখবো f inverse of x। দেখো, সুতরাং f ব্র্যাকেট এই x এর জায়গায় লিখবো f inverse of x, এই যে f inverse of x সমান সমান। এই পদ্ধতিটা বেশি শর্টকাট পদ্ধতি, আমার মনে হয় অনেকের কাছে এটা ভালো লাগবে। পাইছো? পরের লাইন দেখো, f ইনভার্স আর f ইনভার্স f সংজ্ঞা অনুসারে শুধু থাকবে x। তুমি যদি সংজ্ঞাটা না বুঝো তাহলে আমি একটা যুক্তি দিতে পারি। সাধারণত x আর x ইনভার্সের কথা মনে আছে তোমাদের? x ইনভার্স মানে 1/x না? যদি গুণ আকারে দিই তাহলে x গুণ আকারে। তবে এটাকে আবার এটার সাথে মিলিয়ে ফেলিও না, আমি এটা জাস্ট বোঝার জন্য যুক্তিটা দিলাম। তবে এটা একটা সংজ্ঞা আছে, এরকম থাকলে কাটাকাটি চলে যায় বা এটা বাতিল করে x লেখা যায়। তাহলে এটা আমরা বুঝে গেছি কি কোন প্রসেস হইছে। এটা ইকুয়াল টু f ইনভার্স অফ x প্লাস 2 f ইনভার্স অফ x মাইনাস 1। পরের লাইন আর গুণ করতে পারি, একটাই রাস্তা খোলা। আমাদের টার্গেট হচ্ছে f ইনভার্স অফ x রেডি করা, অর্থাৎ বাম পক্ষে f ইনভার্স অফ x থাকবে, আসল কোন পক্ষে থাকবে? ডান পক্ষে থাকবে। দেখো এখানে f ইনভার্স অফ x আছে, এটাকে আমরা কোন দিকে নিয়ে আসবো? বাম পক্ষে নিয়ে আসবো, বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসবো আর কি। এই জায়গায় এসে আমরা f ইনভার্স অফ x কমন নিতে পারি কিনা? এই জায়গাটা থাকে x, এই x f ইনভার্স অফ x কমন চলে গেলে এখানে থাকে -2 ইকুয়াল x প্লাস 2। দেখো এই জায়গায় এসে আমরা যেটা পাচ্ছি, সুতরাং f ইনভার্স অফ x ইকুয়াল x প্লাস 2 x মাইনাস 2। এটা আসলে কিছুক্ষণ আগে দেখো যে রেঞ্জ বের করছিল সেটার মতো কিনা, অনেকটা সেটাই তো হুবহু। দেখো সেটা শুধু ওখানে y ছিল, এখানে x আছে, একই প্রসেস একই রকম। তাহলে আমরা f ইনভার্স অফ x বের করে ফেলছি। এখানে আমি আরেকটা পদ্ধতি দেখাই দিই, বিকল্প পদ্ধতি, তবে মুছে ফেলবো আমি এটা বিকল্প পদ্ধতিটা। আমরা বিপরীত ফাংশনের জন্য ধরে নিব, ধরি y equal f inverse of x। তাহলে সংজ্ঞা অনুসারে লেখা যায় f inverse of x equal x কিনা। দেখো তো এই কিছুক্ষণ আগে আমি যুক্তিটা ব্যবহার করছিলাম, এইটা ইনভার্স ফাংশনের একটা সংজ্ঞা, একটা যুক্তি। এই জায়গায় এসে দেখো f এর জায়গায় f রাখছি, f ইনভার্স অফ x এর জায়গায় আমরা y লিখতে পারি কিনা? ইকুয়াল x। পাইছো কিনা? এটা আশা করি বুঝে গেছে। তাহলে এখানে আমরা x ইকুয়াল কত পাচ্ছি? f ইনভার্স অফ f অফ y পাচ্ছি। এটা বুঝতে পেরেছি, সংজ্ঞা থেকে পাইছি। এবার একটা জিনিস খেয়াল করো, এই অঙ্কটা 3টা স্টেপে শেষ হবে। কয়টা স্টেপে? আমি 3টা স্টেপ দেখাবো। এখন যেটা দেওয়া ছিল f of x equal to x plus 2 by x minus 1, এই x এর জায়গায় ফার্স্ট কাজ হচ্ছে x এর পরিবর্তে y বসানো। ফার্স্ট স্টেপ, x এর পরিবর্তে কি বসানো? y বসানো। তাহলে যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে কি হয়ে যাবে? y হয়ে যাবে। তাহলে f of y জায়গায় কি লেখা? দ্বিতীয় স্টেপ, f of y জায়গায় কি লেখা? x লেখা। f of y এর পরিবর্তে x লেখা। দ্বিতীয় স্টেপ, এই যে আমরা x লিখলাম। আর গুণ করো,
আমাদের টার্গেট হচ্ছে y কে রেডি করা, যেহেতু এগুলো আগে থেকে করা হয়েছে আশা করি ধারণা আছে। y equal x plus 2 by x minus 2, এই y এর পরিবর্তে f inverse of x বসিয়ে দেওয়া। কেন? এই যে রেডি করে রাখছিলাম, যেটা ধরছিলাম আমরা। দেখো সেম রেজাল্ট দিছে কিনা দেখো তো, আমরা যেটা প্রথম যে পদ্ধতি করছি সেম রেজাল্ট কিনা দেখো তো। তোমার কাছে যেটা ভালো লাগে সেটা ইচ্ছা ব্যবহার করতে পারবে সুবিধা অনুসারে, তবে এইভাবে করলে একটু সুবিধা বেশি পাওয়া যায়। এখানে তিনটা স্টেপ অনেকের মাথায় নাও থাকতে পারে। হ্যাঁ, প্রশ্ন আছে? বলো। না, আমরা তো 5 এর কাছে যাই না এখনো, আমরা গ নাম্বারের অর্ধেক অংশে আসছি। f ইনভার্স অফ x রেডি করে আসছি, এটা বিকল্প পদ্ধতি, মুছে দিব বলছি আমি। তার মানে এই পর্যন্ত আমাদের একটা অংশ রেডি হয়ে গেছে। একটু কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? আশা করি তোমরা দুই পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি তোমরা করতে পারবে। এবার আমি তাহলে এই পদ্ধতিটা মুছে ফেলি, আমার প্রয়োজন নেই। এবার আমরা যেটা করব, g ইনভার্স অফ x বের করব। আবার দেওয়া আছে g of x equal root over x minus 2, এইটাকে আমরা ইনভার্স বানাবো। কেন? আমাদের প্রশ্নে g ইনভার্স আছে। এরপর একসাথে আমরা সমীকরণ তৈরি করব। এখানে x equal g inverse of x বসিয়ে পাই, তাহলে সুতরাং g জায়গায় আছে, g inverse of x equal g inverse of x minus 2। পরের লাইন সেম নিয়ম অনুসারে g চলে গেছে, কত থাকতেছে? x থাকতেছে, g inverse of x minus 2। বুঝতেছো তোমরা কথাগুলো? কি বুঝতেছো? আমার মনে হয় এই নীরবতার মাধ্যমে যদি তুমি মনোযোগ দিয়ে খেয়াল করো, অনেক প্রশ্ন জবাব তোমার হয়ে যাওয়ার কথা। পরের লাইন, রুট বাতিল করতে কি লাগে? স্কয়ার লাগে, বর্গ লাগে, আমরা বর্গ করে দিচ্ছি। পরের লাইন, g ইনভার্স অফ x, এই -2 কে ওই সাইডে পাল্টাই দাও, তাহলে কি হবে? x স্কয়ার প্লাস 2। g ইনভার্স অফ x পাইছি কিনা? আমাদের f ইনভার্স অফ x রেডি, g ইনভার্স অফ x রেডি, দুইটা রেডি আছে কিনা? তাহলে প্রশ্নানুসারে এই দুইজনের জায়গায় দুইজনের মান বসাতে পারবো কিনা? এই যে লিখে দিচ্ছি প্রশ্ন মতে। 5 এর জায়গায় আছে, f ইনভার্স অফ x এর জায়গায় আমি কত লিখবো? x প্লাস 2 বাই x মাইনাস 2। 5 এর জায়গায় 5 আছে, f ইনভার্স অফ x এর জায়গায় f ইনভার্স অফ x এর মানটা বসাই দিলাম, সমান g ইনভার্স অফ 3। g ইনভার্স অফ 3 আমরা এখানে 3 টাও রেডি করে দিই, তাহলে সুবিধা হবে। সুতরাং g ইনভার্স অফ 3, তার মানে যেখানে x সেখানে কত লিখবো? 3 লিখবো। 3 স্কয়ার প্লাস 2, তাহলে 3 স্কয়ার প্লাস 2 মানে কত? 9 প্লাস 2 ইকুয়াল 11। তাহলে এখানে আসতেছে কত? 11। আমি কি বুঝাইতে পারছি? পরের লাইন, আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে গুণ করে দেওয়া। 5x প্লাস 10 x minus 2 equal 11। পরের লাইন, 5x plus 10 11x minus 22, গুণ করলে তো সেটাই আসতেছে। পরের লাইন, x গুলো ওই সাইডে পাঠাই, সংখ্যাগুলো দিকে নিয়ে আসে। 10 যোগ 22, 22 কেটে নিয়ে আসলাম, 11x minus 5x। তাহলে 11টা x থেকে 5x চলে গেলে 6x থাকে, আর এটাকে পরে লিখলে 32 আসে। পরের লাইন, x থাকলো, এটা তো সবাই বুঝছে। তাহলে 32 কে আমরা 6 দিয়ে ভাগ করতে পারবো না, কিন্তু 2 দিয়ে তো ভাগ করতে পারতেছি। কত আসতেছে 2 দিয়ে ভাগ করলে? 16 আসতেছে। আর এটাকে ভাগ করলে 3, আর কিছু করা যায়? তাহলে উপরে 16, নিচে 3। সুতরাং আমি x ইকুয়াল তো আমাকে যে x এর মান নির্ণয় করতে বলছে সেটা চলে আসছে কিনা? সুতরাং নির্ণয় মান, আমরা কি বুঝছি? পারা যাবে। তার মানে এই আইটেমের যত প্রশ্ন আছে সলিউশন করা যাবে না। এই ফাংশনের মধ্যে এই কয়টা আইটেম ছাড়া আর কোনো নতুন আইটেম নাই।
আমার দেখা মতো যত ফাংশন আছে সব আমি এখানে আলোচনা করে ফেলছি। এই আইটেমের ভিতরে হয়তো সংখ্যা চেঞ্জ হতে পারে, এক্স এর জায়গায় পি লিখতে পারে, ওয়াই লিখতে পারে, জেড লিখতে পারে, এ লিখতে পারে, রুট দিবে, রুটের জায়গায় x - 2 আছে, x - 4 দিল, 4x যা ইচ্ছা তা দিতে পারে। তুমি যেটা বুঝছো সেই নিয়মেই করে যাবে। আশা করি তোমরা পারবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।